ঠিক আছে, হোস্টকে ধন্যবাদ আমাদের ক্লাস রেকর্ড শুরু করে দেওয়ার জন্য। তো আমরা আজকে রিভিশন দিব। এর আগে আমাদের ক্লাসগুলো হয়েছে আশা করছি, আলোচনা হয়েছে। আমি এই ক্লাসটা আমার ছিল না, আসলে অন্য একজন টিচার ছিল, ওনার কোনো ব্যক্তিগত সমস্যার কারণে আমি নিচ্ছি আর কি। এবং পরবর্তী ক্লাসটা আরেকজন টিচার নেবেন। তো কোন টিচার নিচ্ছেন সেটা তো বড় বিষয় না, বিষয় হচ্ছে আপনাদের আহ কি শিখতে পারছেন, কি শিখছেন। ম্যাথমেটিক্যাল আলোচনা আজকে খুব বেশি কঠিন হবার কথা না, সবাই উত্তর দেওয়ার কথা। আমি আশা করবো আপনারা সবাই অংশগ্রহণ করবেন, আমি প্রশ্ন করলে আপনার উত্তর দিবেন। ঠিক আছে। তা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, মানে যে মেডিসিন গুলো বা যে প্রশ্ন উত্তর গুলো, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। হুম। আচ্ছা, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেডিসিনটা আমরা বলতে পারি সেকেন্ড ইয়ারে, ওইরকম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ক্যান্থারিস। আপনারা চেনেন আশা করি ক্যান্থারিস। আমাদের যেহেতু পরবর্তীতে আরেকটা ক্লাস আছে, কাজে আমরা খুব বেশি প্রেশার নিব না। ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্যান্থারিস ওষুধটা সম্পর্কে, এটার চারিত্রিক বৈশিষ্ট্য, ক্যান্থারিসের চারিত্রিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, এই নিয়ে কেউ যদি বলতে চান বলুন, 5-6টা লক্ষণ হলে হয়ে যায়, প্লিজ। স্যার আসসালামু আলাইকুম, বলতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি স্যার, এর চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে সে প্রচন্ড প্রলাপ, বেশি কথা বলে, আর তার ভিতরে একটা ক্যান্থারিস। উদ্বেগপূর্ণ, জি, হ্যাঁ হ্যাঁ, জি। উদ্বেগপূর্ণ আর অস্থিরতা তার ভিতরে, তার একটা ক্ষোভ থাকে এবং তার ক্রন্দন একটা থাকে এবং উচ্চকণ্ঠে চিৎকার, শ্বাসনালীর ঊর্ধ্বভাগে স্পর্শ করলে তার পানি পান করলে বৃদ্ধি পায় এবং তার সে মাথার মধ্যে একটা জ্বালা অনুভব করে, মস্তিষ্কের মধ্যে ফুটান্ত পানির একটা অনুভূতি, আর অস্থি গুলো তার যে ব্যথাপূর্ণ থাকে, পোড়া স্থানে যেমন ফোসকা জন্মানোর পূর্বে এটা বাহ্যিক প্রয়োগে ভালো কাজ করে, আহ, এবং হুম তাৎক্ষণিক উপশম হয়। আর মূত্রপাথড়ী রোগেও কিন্তু খুব ভালো, যেটা জ্বালাকর ফোঁটা ফোঁটা প্রস্রাব নির্গত হয় অবিরত ভাবে, এটাও ছিন্নকর একটা ব্যথা থাকে ক্যান্সার। আর যেটা ফোসকাযুক্ত ইরিসিবল, আর সারা শরীরে তার একটা রসপূর্ণ ফোসকা, যেটা টাটানি থাকবে, ব্যথা এবং পুজ উৎপাদিত হয় একটা থাকবে। আর মূত্রত্যাগের পূর্বে যেটা ক্যান্সারের মেন, যেটা আমরা আচ্ছা। মূত্রত্যাগের জন্য অসহ্য কুন্তন, এটা ব্যথা। থ্যাংক ইউ হুম স্যার। হুম, ঠিক আছে ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। উম এবার আরেকজনের কাছ থেকে আর কেউ বলবেন। আমাদের সালমা ইসলাম খুব রিপ্লাই দেয়, কিন্তু আমি গত ক্লাস থেকে ওনাকে পাচ্ছি, উনি খুব ভালো রেসপন্স করেন। তো আমি চাই সবাই সালমা ইসলামের মতো কিংবা তার চাইতে ভালো রেসপন্স করেন। আপনারা যত বেশি রেসপন্স করবেন তত ভালো। ভুল হতে পারে, ভুল হওয়া তো দোষের নয়, কিংবা এখানে শাস্তি দেওয়া হয় না, ফাঁসি কিংবা শুলে চড়ানো কোনটাই হবে না, জরিমানাও করা হয় না, বরং আপনাদের জন্যই ভালো। আপনারা কেউ যদি আহ অংশগ্রহণ করতে চান। সুমন নামে একজনকে দেখতে পাচ্ছি, আপনি বলবেন। সুমন আকাশ। আমি জাস্ট জয়েন করেছি, একটা গ্রুপের লিঙ্ক দেখিয়েছে, আমি আসলে আপাতত কিছু বলতে পারতেছি না। আচ্ছা, মোহাম্মদ আলী, আপনি বলুন তাহলে। সুমন আকাশ, আপনি বলতে পারেন না, সমস্যা নেই। আপনার ওখান থেকে নয়েজও আসছে, যাই হোক আপনার অবস্থাটা বুঝতে পারছি। মোহাম্মদ আলী, আপনি বলবেন। জি না স্যার, আমি তেমন কিছু বলছি না, মাত্র জয়েন করলাম তো। আচ্ছা ঠিক আছে, তাহলে কে বলবেন আপনারা একজন নিজ থেকে বলুন। সালমা ইসলাম যেমন আগ্রহ করে বলেছেন, আপনারাও বলুন। এত ভয় পেলে তো হবে না, ডাক্তারকে তো যথেষ্ট সাহসী হতে হবে। আপনারা তো ভবিষ্যৎ ডাক্তার, তাই না? সাহসী হতে হবে। অনেকে জেনেও সাহস করে বলতে পারে না।
আমাদের সময় নষ্ট হচ্ছে, এভাবে করে তো হয় না আসলে। তো ক্যান্থারিসের মেইন ক্যারেক্টারিস্টিক্স যেটা, মানে তার চরিত্র, স্বভাব, আমাদের কিন্তু লক্ষণ, মানে প্রশ্নটা আগে বুঝতে হবে। তার ক্যারেক্টারিস্টিক্স বলি আর চরিত্রগত লক্ষণই বলি কিংবা চারিত্রিক বৈশিষ্ট্য বলি, চারিত্রিক লক্ষণ যাই বলি না কেন, বিষয়টা বুঝতে হবে যে চরিত্রের কথা বলছে। তো তো চরিত্র মানে কি? স্বভাব। আচ্ছা, একটা মানুষ, আমরা আরবিতেও পড়েছি, ধর্ম বই আগে পড়েছি, আখলাকে হামিদা, আখলাকে জানি না। আখলাক মানে হচ্ছে চরিত্র, চরিত্র মানে হচ্ছে স্বভাব, তার চালচলন কিরকম, তাই না? স্বভাব আর চরিত্র যদিও ভিন্ন, কিন্তু প্রায় কাছাকাছি। একটা মানুষ ভালো, সে চট করে রেগে যায়, এটা তার চরিত্র, এটা তার স্বভাব। উম, সে মিথ্যা কথা বলে, এটা তার একটা চরিত্র কিংবা স্বভাবও ধরতে পারে। চরিত্র বলাটাই সবচেয়ে উপযুক্ত আর কি। তারপর সে মানুষটা খুব ভালো, সুন্দর করে কথা বলে, এটা তার চরিত্র, তাই না? চুরি করে, এটা তার চরিত্র। তাহলে গুণ, গুণবাচক ইয়েগুলোই, লক্ষণগুলোই এখানে আসবে। এবং সবচেয়ে বেশি, মানে প্রবল রকমের যেটা আছে, তা আমরা এখানে দেখি ক্যান্সারিসে যেটা হয়, ক্যান্সারিসে ব্যথা থাকে খুবই, বিশেষ করে জ্বালাকর ব্যথা। জ্বালাকর ব্যথা, এটা একটা চরিত্র চরিত্র তার যেখানে ব্যথা হোক, বেশিরভাগ ব্যথা হয় জ্বালাকর ব্যথা। ঠিক আছে? আবার খুবই প্রবল রকমের, প্রচন্ড রকমের এবং দ্রুত রকমের ব্যথা বেদনা ক্যান্সারিসে দেখা দেয়। ঠিক আছে? এটাও একটা তার চরিত্র, দ্রুততা, প্রচন্ডতা। ঠিক আছে? এবং ওই যে ব্যথাটা, জ্বালাকর ব্যথা যে বললাম, মনে হচ্ছে আগুনে জ্বলে, আগুনে পুড়ে গেলে যেমন জ্বলে, ওই টাইপের জ্বালাকর ব্যথা। আগুনের সাথে খুব সম্পর্ক আছে এর। এবং এই যে আরেকটা ব্যথা হচ্ছে স্ক্যালডিং, এটা হচ্ছে আগুনের ছ্যাঁকা লাগলে যেমন হয়, বিশেষ করে গরম পানি যদি পড়ে, হ্যাঁ, কিংবা এই আমরা যখন ভাত রান্না করি তখন ঢাকনার মাঝখান থেকে ধোঁয়া বের হয়ে, ওটা তো মাঝে মাঝে হাত পুড়ে যায়, আঁচ লাগে, এরকম পুড়ে যাওয়াকেও স্ক্যালডিং বলে এটাকে। এরকম ব্যথা, এরকম জ্বালাকর ব্যথা এরকমও হয়। ঠিক আছে? এবং ব্যথাটা হয় কিরকম? খুবই তীব্র রকমের। আচ্ছা। এবং এর আরেকটা চরিত্র হচ্ছে, খালি করে কি, মূত্রতন্ত্রের উপরে এর আগ্রহ বেশি। অর্থাৎ ক্যান্সারিসের সিমটম গুলো মূত্রতন্ত্রের উপরে বেশি প্রকাশ পায়, মূত্রতন্ত্রের উপরে বেশি কাজ করে। ঠিক আছে? তাহলে এটা একটা তার চরিত্র। এবং আরেকটা বিষয় হচ্ছে যৌন উন্মাদনা, এটা তার একটা চরিত্র। তার যে বেশিরভাগ রোগের সাথে সাথে যৌন ইচ্ছাটা, কামেচ্ছা, তীব্র কামেচ্ছা দেখা দেয়। যেমন ক্যান্থারিসে যখন, আমরা কিন্তু এখন আলোচনা করছি, আমরা তো প্রশ্নের উত্তর ইয়ে করছি না, কারণ নোট দিয়ে দেওয়া হয়েছে, বই থেকেও আপনারা এটা কালেক্ট করতে পারবেন, আপনাদেরকে সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, আমরা জাস্ট একটু আলোচনা করছি যাতে বিষয়টা সহজ মনে হয়, আমরা সুন্দর করে এই আলোচনার মাধ্যমে আমাদের একবার পড়া হয়ে যায়। ঠিক আছে? এবং সবাই কিছু না পড়ুন বা না পড়ুন, ম্যাথমেটিক্যাল সবাই পড়ে, সেই সূত্রে আলোচনাটা খুব কঠিন বা গুরুগম্ভীর না করাটাই যুক্তিসঙ্গত বলে আমি মনে করছি। আপনাদেরকে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি শুধু শোনার কথা বলছি না, বোধগম্যর বিষয়টা বলছি। না স্যার, ঠিক আছে। কে বলছেন এই কথা? হুম। ফারজানা মেহেরিন। বাকিদের কাছে মনে হয় কঠিন মনে হচ্ছে। আপনারা একটু হ্যাঁ স্যার, রেসপন্স অনেক করবেন, সুন্দর, নাহলে আমি ভাববো যে অনেক সুন্দর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমার ওই বোনেরা কথা বলেন, কিন্তু ভাইয়েরা প্রায় সময় চুপ থাকেন, এটাও তো খারাপ লাগে। আপনারাও কথা বলবেন, হ্যাঁ, সবাই কথা বললে ভালো লাগে। আচ্ছা, তারপরে তাও কি বলছিলাম, যে যৌন উন্মাদন আবার তীব্র কামেচ্ছা। যেমন ধরুন, যখন আম, তার কোথাও চুলকানি হয়, বিশেষ করে যৌনাঙ্গের যখন চুলকানি হয়, অন্যান্য জায়গার ক্ষেত্রেও, বিশেষ করে যৌনাঙ্গের চুলকানিতে তার কামেচ্ছা দেখা দেয়, চুলকাচ্ছে, কিন্তু সেই সময় তার যৌন আকাঙ্ক্ষা দেখা দিচ্ছে, মাস্টারবেশন করতে ইচ্ছা করে, এটাকে বলা হয় ভলাপটাস ইচিং, ভলাপটাস ইচিং। এরকম চিত্র তার মধ্যে দেখা দেয়। আরো বেশ কিছু সমস্যার সাথে তার যখন আহ
প্রস্রাবে সংক্রমণ হয়, ইউরিন ইনফেকশন হয়, প্রস্রাব করে বারবার, প্রস্রাবে যায় আসে, প্রস্রাব করার সময় ব্যথা করে, প্রস্রাব করা শুরু হওয়া যখন প্রস্রাব চুলতে থাকে তখন ব্যথা করে, প্রস্রাব শেষ হয়ে যখন যাচ্ছে তখন ব্যথা করে, বারবার যায়, হ্যাঁ, প্রস্রাব হয় অল্প, খুব জ্বালা, মনে হচ্ছে ভিতরে আগুনে পুড়ে যাচ্ছে, যৌনাঙ্গের ভিতরে বা ইউরেথ্রার ভিতরে, ব্লাডারের মধ্যে মনে হচ্ছে যে কয়লা দিয়ে রেখেছি, এরকম ব্যথা, এরকম জ্বালা ব্যথা। কিন্তু সেই সময়ও তার কি ইচ্ছে করে, তার মধ্যে তখনও যৌন ইচ্ছা বিরাজমান, তখনও তার মধ্যে তীব্র কামেচ্ছা থাকে। তাহলে এটা তার একটা চরিত্র, এটা বেশ রকমের তার সমস্যার সাথে, অর্থাৎ রোগ যাই হোক না কেন, দেখা যায় যে এই চিত্রটা পাশাপাশি থাকে। এটা একটা কনকমিটেন্ট। তো এইরকম বিষয়গুলো আমরা দেখেছি, এগুলো তার। আবার একটা তার চরিত্রগত লক্ষণ হচ্ছে ফোসকা তৈরি হয়। হ্যাঁ, এটা তার স্বভাব। অনেকে আছে না, কথায় কথায় থাপ্পড় মারে, এটা তার একটা চরিত্র। হ্যাঁ, যত্রতত্র চুরি করে, এটা তার চরিত্র। তেমনি এখানে ফোসকা তৈরি হয়, ভেসিকেশন বলে এটাকে, এরকম হয়। এটারে আমরা আরেকভাবে বলতে পারি রিসিফিলাস, সেটা অবশ্য ফোসকা যুক্ত চর্মরোগ। ঠিক আছে, এরকম তৈরি হয়। তো আমরা দেখি যে যখন আগুনে পুড়ে যায় তখনও, কিংবা ঝলসে যায় বা ছ্যাঁকা লাগে, তখনও কিন্তু একই রকমের ফোসকা তৈরি হয়। এই জন্য আমরা সেক্ষেত্রেও ব্যবহার করি, এবং সেখানেও ব্যথা থাকে, জ্বালা থাকে, সেখানেও আমরা ব্যবহার করলে দেখি যে এটার নিরোগ হয়, সুস্থ হয়। এই জন্য ক্যান্থারিসকে আমরা আগুনে পোড়ার ক্ষেত্রে ব্যবহার করি, তাই না? আচ্ছা, তাহলে আমরা কয়েকটা তার চরিত্রগত লক্ষণ আমরা এখানে আলোচনা করলাম। এই চরিত্রগত লক্ষণগুলো আলোচনা এইভাবে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আমাদের অন্য একটা আলোচনায় যাই। স্ত্রী জননতন্ত্রের উপর ক্যান্থারিসের লক্ষণ সমূহ লিখো, এইরকম একটা প্রশ্ন আসে, এবং এগুলো খুব বেশি আসার সম্ভাবনা, কাজেই এগুলোকে মনোযোগ দিয়ে আলোচনা অংশ নিতে হবে, শুনতে হবে। আচ্ছা, এবার আপনারা কেউ একজন বলুন, স্ত্রী জননতন্ত্রের উপর বা ফিমেল জেনিটালিয়াতে ক্যান্থারিসের সিমটম গুলো কি? কয়েকটা সিমটম আলোচনা করুন। 3টা 4টা 5টা সিমটম আলোচনা করুন। আপনারা পরীক্ষার খাতায় পূর্ণাঙ্গ অন্তত 5টা সিমটম লিখে দিয়ে আসবেন। যদি 6টা হয় তাহলে আর একটু ভালো, তবে পূর্ণাঙ্গ সিমটম হতে হবে, ঠিক আছে? তাহলে ফুল মার্ক পাওয়ার একটা চান্স আছে। সুন্দর করে লিখে দিলে, হাতের লেখাও যদি সুন্দর হয় পাশাপাশি, তখন ফুল মার্ক পাবেন। আচ্ছা, এখন বলেন আপনারা, 2টা 3টা যা পারেন বলেন, প্লিজ। বসে থাকবেন না, এখানে সময় আমাদের খুব নেই। আমাদের ইতোমধ্যে প্রায় 15 মিনিটের মতো আমরা খেয়ে ফেলেছি। হ্যাঁ, বলুন। ডান ওভারিতে আপনার স্যার সিস্ট হবে, এটা একটা লক্ষণ আছে। আর ব্যথা করবে পেটের নিচের দিকে। হুম। আর কারো কিছু বলার আছে? আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা সবাই চুপ করে কেন আছেন? হুম? আচ্ছা, ঠিক আছে। যাই হোক, হুম, আমাদের ফিমেল জেনিটালিয়াতে যে সিমটম গুলো আমরা পাবো সেটা হচ্ছে, যেমন নিম্ফোম্যানিয়া, তীব্র যৌন কামনা বাসনা, নিম্ফোম্যানিয়া মানসিক পর্যায়ে চলে যাচ্ছে, তীব্র যৌন কামনা। এটা তো স্ত্রী জননাঙ্গেরই একটা সমস্যা, তাই না? আবার ওভারির মধ্যে আমরা ইনফ্লামেশন পাবো, ওভারাইটিস, ওভারিতে আইটিস বা ইনফ্লামেশন। তো সেখানে কি ধরনের ব্যথা থাকবে? সাধারণত কাটিং পেইন থাকে, সেই সাথে বার্নিং। কাটিং বার্নিং মানে হচ্ছে পুড়ে যাচ্ছে এবং সেই জায়গাটাকে কাটছে, এরকম, যেটাকে বলে কাটিং বার্নিং। বা হ্যাঁ, এরকম তীব্র ব্যথা, তবে ব্যথাটা যাই হোক, কাটিং হোক, বার্নিং বার্নিং হোক, অথবা দুইটা একসাথে হোক, অথবা স্ক্যালডিং হোক, যাই হোক না কেন, তীব্র ব্যথা থাকবে। তীব্র ব্যথা, রোগী ব্যথায় যন্ত্রণায়
গলা কাটা মুরগির মতো লাফায়, এত তীব্রতা থাকে, এরকম তীব্র ব্যথা থাকবে। মেন্স হয় খুবই দ্রুত, মানে খুব অল্প সময়, মানে কি বলে এটাকে, অনিয়মিত আর কি, আগে আগে হয়ে যায়, টাইমের আগে পিরিয়ড হয়, এবং প্রচুর পরিমাণে উম, স্রাব হয় আর কি, রক্তস্রাব প্রচুর পরিমাণে হয়, এবং ব্লাড থাকে একটু ব্ল্যাক টাইপের, ঠিক আছে, ব্ল্যাক টাইপের। পাশাপাশি তার লিউকোরিয়া থাকে, সেই লিউকোরিয়াতেও সেক্সুয়াল এক্সাইটমেন্ট থাকে। যখন লিউকোরিয়া হয় তখন তার সেক্সুয়াল এক্সাইটমেন্ট থাকে। সেই লিউকোরিয়া চুলকানি যুক্ত, অর্থাৎ লিউকোরিয়া যখন হয়, সেই লিউকোরিয়া যেখানে লাগে সেই জায়গাটা চুলকায়। সেই চুলকানি যখন হয় তখন তার তীব্র চুলকানি হয়, এবং সেই চুলকানিতে তার মাস্টারবেশন করতে ইচ্ছে করে, যৌন আকাঙ্ক্ষা আরো বাড়ে, যৌন ইচ্ছেটা আরো বাড়ে, ঠিক আছে। এরকম বেশ কিছু লক্ষণ থাকে। আপনারা বই অবশ্যই পড়বেন, বই যত পড়বেন ততই আপনাদের জন্য ভালো, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা আরেকটা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করি, সেটা হচ্ছে মূত্রতন্ত্রে ক্যান্থারিস এবং ক্লিমেটিস ইরেক্টার মধ্যে পার্থক্য লিখো। আপনারা ক্লিমেটিস ইরেক্টা সম্পর্কে যা জানেন একটু আপনারা বলেন, তারপর আমরা ক্যান্থারিসের সাথে এটা তুলনাটা করে ফেলবো। ক্লেমিটিস ইরেক্টাই স্যার মানে মূত্রতন্ত্রের সংকোচন থাকবে এবং ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হবে, প্রস্রাব হুম আহ, সম্পূর্ণ হবে না, আটকে হুম থাকবে, এটা একটা লক্ষণ আছে। হুম 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 ঠিক। কিন্তু এবং প্রস্রাব খুবই ধীরে হয়, ধীরে প্রস্রাবটা শুরু করতেও সময় লাগে, অনেক প্রেসার দেওয়ার পরে এবার মনে হচ্ছে যে হ্যাঁ প্রস্রাবটা এবার হচ্ছে, তো হচ্ছে যে তাও খুবই স্লো। হ্যাঁ, মনে হচ্ছে প্রস্রাব হচ্ছে 5G যুগে, প্রস্রাব হচ্ছে 1G, এরকম একটা অনুভূতি রোগীর মধ্যে হয়। এবং আপনার কথা ঠিক, সংকোচনটা বেশি থাকে। আমরা ক্যান্সারে দেখেছি যে তীব্র জ্বালা থাকে, কেটে ফেলার মতো তীব্র, পেট কেটে ফেলার মতো ব্যথা হয়, ছিঁড়ে ফেলার মতো ব্যথা হয়, ঠিক আছে, বিশেষ করে কেটে ফেলার মতো এবং আগুনে পোড়ার মতো, জ্বলে যাওয়ার মতো। কিন্তু ক্লিমিটেসে জ্বালার চাইতে সংকোচন, এক ধরনের সংকোচন হয়, এবং সেই সংকোচনে হয় সেই সাথে হচ্ছে কি তার অস্বস্তি, অস্বস্তি হয়। হ্যাঁ, ক্যান্থারিসে খুব তীব্র রকমের প্রস্রাবের বেগ থাকে, এখনই যাইতে হবে, না গেলে মনে হচ্ছে যে সব ভিজিয়ে ফেলবো, কিন্তু যদিও প্রস্রাব খুব বেশি হয় না, 2-3 ফোঁটা 4 ফোঁটা এরকম হয়। কিন্তু ক্লিমিটিসে এই সেই ঘন ঘন প্রস্রাবের বেগ আসে, কিন্তু তীব্রতা থাকে না, যে এক্ষুনি করে ফেলতে হবে নইলে হবে না, বরং উল্টোটা থাকে, অনেক চেষ্টা করে তাকে কি করতে হয়, প্রস্রাব করতে হয়। এই আর ক্লিমিটিসের আরেকটা বিষয় হচ্ছে যে প্রস্রাবের বেগটা বা গতিটা ঘন ঘন বাধাগ্রস্ত হয়, বাধাপ্রাপ্ত হয়, এই একটু পরে মনে হয় আটকে গেছে, আবার প্রেসার দিয়ে প্রস্রাব করতে হয়, ঠিক আছে। এই ঠিক আছে, এইটুকু আমরা আলোচনা রাখি। এরপরে পোড়া ক্ষত ও ইরিসিফেলাসে ক্যান্থারিসের ব্যবহার। পোড়া ক্ষত এবং ইরিসিপেলাস, এটা নিয়ে আপনারা কি একটু বলবেন? হুম। আচ্ছা, পোড়া ক্ষত অথবা ইরিসিপেলাসের ক্ষেত্রে আমরা দেখবো যে ক্যান্থারিসে স্যার, আমার ফোনে একটু ডিস্টার্ব দিচ্ছে, সমস্যা যার হয়। কারণে আমি বলতে পারছিলাম না। আচ্ছা, এখন বলেন, সমস্যা নেই। আর এটা হচ্ছে আগুনে পোড়া, যেমন হচ্ছে পোড়া ক্ষতে যেটা ব্যবহার করা স্যার, নাকি হচ্ছে যেমন হুম। সেন্সেশন বলবো? সরি স্যার, একটু এখানে সেন্সেশন না, আপনি প্রশ্নটা আগে বোঝেন। জি জি এই বলবেন পরীক্ষার স্যার। হলো এই কাজটা অনেকে করে, প্রশ্ন বুঝে না জি, ওই। আমি আসলে মোবাইল নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য। ঠিক আছে, মাই ফ্রেন্ড পড়ে আসে, পরীক্ষায় আসে মাই ফ্রেন্ডস, ঠিক আছে, এরপরে ওই মাই ফ্রেন্ডস এর জায়গায় খালি ফ্রেন্ডস বসাই বসাই দিয়ে দেয়। এটা কোনো সমস্যা, ঠিক আছে। এই, এখানে প্রশ্নটা হচ্ছে যে পোড়া ক্ষত এবং ইরিসিপেলাসে ক্যান্থারিসের ব্যবহার।
আচ্ছা, আগুনে পোড়ার মতো তীব্র একটা জ্বালা থাকবে এরকম, জ্বালার জন্য রোগী অস্থির থাকবে, এগুলো হালকা স্পর্শ করলেও সহ্য হবে না আচ্ছা এরকম। ঠিক আছে, আচ্ছা আমি বলে ফেলি, ঠিক আমাদের আছে। যেহেতু সময় কম। জি হ্যাঁ, জি। আমি বলে ফেলি, সেটা হচ্ছে যে আমাদের এই প্রথম কথা হচ্ছে ইডিসিপেলাসের বৈশিষ্ট্য কি, প্রধান বৈশিষ্ট্য। ইডিসিপেলাসের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে ফোস্কার মতো হয়, এবং সেই ফোস্কাতে জ্বালা হয়, চুলকানি থাকতে পারে, মানে বিভিন্ন ভ্যারিয়েশন থাকতে পারে। তো বড় কথা হচ্ছে কি, যে ফোস্কা হয়। ঠিক আছে, ফোস্কা হয়। আগুনে পুড়লে যেমন ফোস্কা তৈরি হয়, এরকম ফোস্কা তৈরি হয়। ব্লিস্টার বলি আমরা এটাকে, অনেকে ভেসিকলও বলা হয়। যাই হোক, তো এখন ক্যান্থারিসের ক্ষেত্রে দেখা যাবে যে এরকম ফোস্কা হচ্ছে, সেই ফোস্কাতে ব্যথা হচ্ছে, জ্বলে যাওয়ার মতো ব্যথা, মনে হয় যেন আগুনে পুড়ে, আসলে আগুনে পুড়ে নাই, সেকাও লাগে নাই, কিন্তু মনে হয় যেন আগুনে পুড়ে এই ফোস্কা গুলো তৈরি হয়েছে। এটা যেখানেই হোক, বেশিগুলো মুখ থেকে শুরু হয়, ঘাড়ের দিকে যায়। কিন্তু যেখানেই হোক না কেন, এরকম ক্যান্সারিসে যেমন আলোচনা করা হয়, সেরকম তীব্র জ্বালা যন্ত্রণা, কেটে ফেলার মতো ব্যথা, কিংবা পুড়ে যাওয়ার মতো ব্যথা, ঠান্ডা পানি দিলে বা ঠান্ডা দিলে এটার উপশম হয়, ঠান্ডা দিলে উপশম। ঠিক আছে, এবং হ্যাঁ হ্যাঁ, অভ্যাস এই ক্ষেত্রে আমরা আগে এই থেকে দেখে। ক্যান্সারিসকে ব্যবহার করতে পারি। আপনার আপনার মাইক্রোফোনটা অফ করুন সালমা, প্লিজ। ওখান থেকে সাউন্ড আসছে, নয়েজ আসছে। ও সরি সরি। হ্যাঁ, কথা আমাদের শেষ হয়ে গেলে আমরা সাথে সাথে এটা করে রাখবো, তাহলে আর সমস্যা হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, এবং এই পোড়া ক্ষতর ক্ষেত্রেও একই ব্যাপার, এরকম ফোস্কা হয়ে যায়, অথবা পুড়লো ফোস্কা হলো না, কিন্তু ওই যে জ্বালা যন্ত্রণা থাকার কথা, ওই জ্বালা যন্ত্রণাটাই আছে। এমন ক্ষেত্রেও আমরা ক্যান্থারিসকে ব্যবহার করতে পারি। তবে ক্যান্থারিস একটা বিষয় হলো যে এটা টেন্ডেন্সি টু গ্যাংগ্রিন, গ্যাংগ্রিন হওয়ার একটা প্রবণতা থাকে। ঠিক আছে, এবং এই ইরাপশন গুলোতে অর্থাৎ ফোস্কাতে ফোস্কাতে এমনকি সেটা ইয়ের ক্ষেত্রে, ইরিসিপেলাসের ক্ষেত্রে ধরলে মনে হয় যেন পুড়ে যাচ্ছে, স্পর্শ করা যায় না। ঠিক আছে, এই আর হচ্ছে এটা একটু কালো হয়ে আসে, এটার ইয়েটা কালোর কালোর মতো হয়ে আসে, এবং ক্রমে এটা গ্যাংগ্রিনের দিকে রূপ নেয়। এই জন্য আমরা এই ক্ষেত্রে ক্যান্থারিসকে ব্যবহার করতে পারি। যাই হোক, এরপরে আরেকটা প্রশ্ন হলো দগ্ধস্থানে ক্যান্থারিস, আমরা সেই আলোচনা করে ফেলেছি। দগ্ধস্থানে ক্যান্থারিস কিরকম হবে, পোড়া ক্ষতের ব্যাপারে আলোচনা করতে গিয়ে, এবং মূত্র লক্ষণে ক্যান্থারিস, এটাও আমাদের আলোচনা হয়েছে। তবু আমি হালকা করে বলি যে আমাদের এখানে হয় কি, কিডনির জায়গাটা খুবই সেন্সিটিভ থাকে, এই জায়গাটায় ব্যথা যন্ত্রণা করে। প্রস্রাব হওয়ার সময় খুবই ব্যথা যন্ত্রণা হয়, প্রস্রাব ফোঁটা ফোঁটা করে হয়, প্রস্রাবের সাথে রক্ত বের হয়, খুব জ্বালা যন্ত্রণা হয়, ভয়ানক রকমের জ্বালা যন্ত্রণা হয়। আহ তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে যে রেনাল কলিক যেটা হয় না, এখানে এখানে যদি পুরুষদের ক্ষেত্রে গ্ল্যান্স অফ পেনিস, অর্থাৎ লিঙ্গের যে মুন্ড, ওই মুন্ডিতে যদি প্রেসার পড়ে, যে কোনো ভাবেই হোক, তখন কিন্তু এই ব্যথাটা কমে। ঠিক আছে, এই জন্য রোগী করে কি, এইখানে খালি টিপে, নুনুর মাথার মধ্যে খালি টিপে, টিপলে কি হয়, ওই ব্যথাটা কমে, রেনাল কলিক, অর্থাৎ এই যে প্রস্রাবের যে জ্বালা যন্ত্রণা, কিডনির জায়গায় যে ব্যথা, ব্লাডের যে ব্যথা, এগুলো কমে। ঠিক আছে, এর পাশাপাশি কি হয়, ব্লাডারের মধ্যে কেটে ফেলার মতো, পুড়ে যাওয়ার মতো ব্যথা, প্রস্রাবের বেগ যখন হয় তখন দ্রুতই প্রস্রাব করতে যাইতে হবে, অথচ প্রস্রাব কিন্তু প্রচুর পরিমাণ না, কিন্তু প্রচুর পরিমাণ প্রস্রাব এরকম অনুভূতি হয় যায়, গিয়ে প্রস্রাব যখন শুরু হবে তখনও প্রচন্ড ব্যথা, যখন প্রস্রাব চলে তখনও প্রচন্ড ব্যথা চলতে থাকে, প্রস্রাব যখন শেষ হয় তখনও আবার একটা ধাক্কা দিয়ে ব্যথা শুরু হয়, হ্যাঁ, ব্যথা হইতে থাকে, একদম প্রস্রাব শেষ হয়ে গেলে তারপর কিছুটা কমে, এরপর একটু পরেই আবার, হ্যাঁ, এবং এভাবে চলতে থাকে। ঠিক আছে, এবং এটাকে বলা হয় যে ইনটলারেবল আর্জিং। ঠিক আছে, এবং আরেকটা বিষয় হয় যে এমন একটা প্রস্রাব বের বের করলে এমন একটা খিঁচুনি মেরে আসে প্রস্রাবের নালীতে, মনে হয় যেন এক্ষুনি প্রস্রাব না করলে হবে না, কিন্তু গিয়ে দেখে যে কোনো প্রস্রাবই হচ্ছে না। যাই হোক, এরপর আমাদের আরেকটা আলোচনা হচ্ছে হাইপেরিকাম, খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, হাইপেরিকাম। হাইপেরিকাম নিয়ে হাইপেরিকামটা আপনাদের খুবই জানা থাকার কথা। আমরা হাইপেরিকামের পরিচয়ক লক্ষণগুলো সম্পর্কে একটু জানতে চাই প্লিজ। হাইপেরিকাম, কেউ একটু বলবেন। আপনারা চুপ করে থাকা মানে আপনারা এই বিষয়টা জানেন না, এরকমই বোঝায়, তাই না? কিন্তু বিষয়টা তো আসলে তা না, আপনারা জানেন।
এভাবে চুপ করে বসে থাকলে ক্লাসের সৌন্দর্যটা তো থাকে না। আমি একাই কথা বলছি অথচ ক্লাস আপনাদের। আপনারা কেউ বলুন প্লিজ। আয়েশা আক্তার, আপনি বলুন। ফারজানা মেহরিন মহুয়া, আপনি বলুন। হুম, সাবা, আপনি বলবেন? আপনারা সবাই এবার কথাও বলছেন না। বলবেন তো অন্তত যে স্যার আমার হচ্ছে কি বলতে সমস্যা আছে, এটুকুও তো বলবেন, তাও বলছেন না। মনে হচ্ছে যে আমার কথাই শোনা যাচ্ছে না। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি, শোনা যাচ্ছে। শোনা গেলে তো কথা বলতে হবে, চুপ করে থাকলে হবে? আমি কেবল আসলাম তো, আচ্ছা, আজকে মানে দেরি 10 হয়ে মিনিট গেছে। আগে আসলে উত্তরটা দিতে পারতেন। জি স্যার, অবশ্যই হ্যাঁ, শোনা যাচ্ছে, শুনতেছি আমি। আচ্ছা, আর কেউ বলবেন? আচ্ছা, এই প্রথম হাসান হাসান ভাই, আপনি বলবেন? বললে বলুন, আর নইলে হ্যাঁ মিউট করুন। সাউন্ড আসছে, আরেকজন কারো মনে হয় স্যার আপনি বলেন, চালু আপনার করতে। কথা শুনতেছি। দোকানে আছি স্যার, না, আমি দোকান বললে চালাই তো শুধু দিচ্ছি স্যার, হবে না। আপনার কথা আমি শুনতেছি। স্যার আমার প্রশ্নটা এরকম একবার কিছু আরেকবার করা নাই। বলবেন স্যার। প্রশ্নটা হলো যে হাইপেরিকামের পরিচয়ক লক্ষণগুলো আলোচনা করার জন্য। ঠিক আছে? হাইপেরিকাম। হাইপেরিকাম আপনারা কি বলেন? হাইপেরিকাম স্যার, এটা হুম, শুধু নার্ভাস সিস্টেমের কোনো আঘাতজনিত কারণে হুম, হাইপেরিকাম বেশি ব্যবহৃত হয়ে থাকে। সেখানে হুম, হাতের আঙ্গুল, মেরুদণ্ডের, হুম, স্পাইনাল হুম, কর্ডে ইনজুরি হলে এই হুম, হাইপেরিকাম বেশি ইউজ করা হয়। হুম। আচ্ছা, তো কিভাবে ব্যবহার করবো আমরা? নার্ভের আঘাতে কি এক্ষেত্রে আর কোনো মেডিসিন কি আসবে না? আমরা কি লক্ষণের ভিত্তিতে হাইপেরিকামকে ব্যবহার করব? সেটা হাতের আঙ্গুল বা পা কোথাও নার্ভাস সিস্টেমের রুটে যদি ইনজুর হয়, হ্যাঁ, সেক্ষেত্রে হাইপেরিকাম হুম, ব্যবহার হুম, করি। তারপরে স্পাইনাল কর্ডে ইনজুর্ড হলে এই হাইপেরিকাম ব্যবহার করি। মাজায় ব্যথা, অনেক সময় যে অ্যানেস্থেসিয়া হুম, দেয়, অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে হুম। মহিলাদের এর মাজায় ব্যথা থাকলে হাইপেরিকাম উম, ব্যবহার করে স্যার। আচ্ছা, হাইপেরিকাম, আপনাদের কথা, এই কথাটা ঠিক যে হাইপেরিকাম আমরা তখন ব্যবহার করি যখন হাইপেরিকাম তখনই আমরা ব্যবহার করি যখন নার্ভে আক্রান্ত হয়, এবং নার্ভে যখন আক্রান্ত হয় বিশেষ করে আমাদের আঙ্গুলের ক্ষেত্রে, হাতের পায়ের আঙ্গুল, এরপরে মেরুদণ্ডের যে আমাদের কক্ষিক্স বা কক্সিজিয়াল রিজিয়নে, সেখানে আঘাতপ্রাপ্ত হলে, হুম, এসব জায়গায় আঘাতপ্রাপ্ত হলে আমরা ব্যবহার করি, এবং সেই আঘাত ব্যথাটা সাধারণত ছড়িয়ে যায়। হ্যাঁ, এক নার্ভে আঘাত পেলে ওই ব্যথাটা ছড়িয়ে যায়। যেমন হাতের মধ্যে আমি ব্যথা ব্যথা পেলাম, সেই আঙ্গুলের মধ্যে সেই ব্যথাটা আমার অন্যান্য আঙ্গুলও মনে হবে যে ব্যথা, মনে হবে যে অন্যান্য আঙ্গুলও আমি ব্যথা পেয়েছি, আঘাত পেয়েছি। এবং এই ব্যথা ক্রমশ আমাদের আমাদের হাতের দিকে আসবে, অথচ হাতে আমি ব্যথা পাইনি, আঘাতটা আমার হাতে না। ঠিক আছে, এই হলো একটা বিষয়। আবার এই যে কক্সিজিয়াল রিজিয়ন, অর্থাৎ এইটাকে বলে পাছার কন্ডার হাড় বলে অনেকে, আমাদের বই টই এইভাবে লেখা থাকে। এখানে যখন ব্যথাটা হয় তখন এই ব্যথাও উপর দিকে ছড়িয়ে যায় বা আশপাশে ছড়িয়ে যায়। তো ব্যথাটা যেভাবে হোক হচ্ছে না কেন, নিউরালজিক পেইন, হ্যাঁ, কিন্তু ব্যথাটা খুবই তীব্র রকমের এবং স্পর্শকাতর, ওই আক্রান্ত অঙ্গ হাত দিয়ে ধরা যায় না। প্রচন্ড ব্যথা করে, এবং এই জায়গাটা সামান্য ঝাঁকুনিতেও খুব ব্যথা করে। ঠিক আছে, স্পর্শ করলে ব্যথা আরো বাড়ে, এবং এই যে ঠান্ডায় কুয়াশায় ব্যথা আরো বাড়ে। গরম দিলে ব্যথাটা কিছুটা কম থাকবে। ঠিক আছে, বিশেষ করে এই একটু হালকা হালকা একটু যদি ঘষে, হালকা হালকা একটু এই এটা বলে রাবিং করলে আর কি কমে, কিন্তু নর্মালি এই কোল্ড ওয়েদারে, এরপর সামান্য এরপরে কি বলে এটাকে, ঝাঁকি যদি হয় তখন এই ব্যথাটা বাড়ে। ঠিক আছে,
এটা একটা বিষয়। আর এছাড়া আর আমরা কিছু ব্যবহার করতে পারি? হুম? স্যার স্নায়ুর আঘাতে খুব ভালো কাজ করে, নার্ভ এতক্ষণ তো ইনজুরিতে। আমরা ওটাই আলোচনা করছিলাম, স্নায়ুর আঘাতে আঘাতের ক্ষতে, ব্যথা। নখে আঘাত, আঙ্গুলে, এগুলো আঘাত, তিল অ্যাকচুয়ালি বিষয় কাটা, হচ্ছে কি, টোকা। যে আমাদের এটা এই হাইপেরিকামটা আরো বেশ কিছু জায়গাতেই কাজ করে, কিন্তু নর্মালি আমরা এটাকে সবচেয়ে বেশি ব্যবহার করি, এবং এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বা যার জন্য পরিচিত সেটা হচ্ছে স্নায়ুরা। সমস্যা এখানে, সমস্যা এখানে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক সমাজে যে সমস্যা, সেটা হলো যে আমরা খুব বেশি পরিমাণে এটা নিয়ে আলোচনা করতে রাজি না বা করি না। এটা আমাদের সমস্যা, এটা ঠিক। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। ঠিক আছে, আমাদের এটা সমস্যা যে আমরা ওই ওষুধ, কোন রোগে কি ওষুধ, এটা মুখস্থ করতে আমরা বেশি আগ্রহী আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপর স্নায়ুতে যদি, নর্মালিও স্নায়ুতে যদি এরকম ব্যথা হয়, হ্যাঁ, আঘাত ছাড়াও এরকম ব্যথা যদি হয়, সেই ব্যথা যদি স্পর্শ করলে বাড়ে, ঝাঁকি দিলে বাড়ে, হ্যাঁ, ঠান্ডা আবহাওয়ায়, বিশেষ করে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় বাড়ে, মাথা একটু পেছন দিকে হেলালে যদি একটু কমে, এরকম সমস্যাগুলোতে, এরকম লক্ষণের ক্ষেত্রে আমরা হাইপেরিক্যামকে ব্যবহার করতে পারি। এগুলো হাইপেরিক্যামের লক্ষণ। এবং আরেকটা বিষয় হচ্ছে স্নায়ুতে এই যে যে কোনো রকমের প্রদাহ হোক, বিশেষ আবার পাশাপাশি ঝিনঝিন যদি থাকে, অবশ ভাব থাকে, হ্যাঁ, সুই ফোটানোর মতো ব্যথা, এরকম ব্যথা বা স্টিচিং পেন আমরা বলি এটাকে, এরকম ব্যথা থাকতে পারে। ঠিক আছে, এই থেতলে গেলে যেরকম ব্যথা, ওইরকম ব্যথা। ঠিক আছে, আচ্ছা। বিশ্রাম নিলে এটা কমে আর কি, বিশ্রাম নিলেও মাথা পেছনের দিকে হেলাবে। যাই হোক, স্যার, আমাদের, জি, ইঁদুরের কামড়ের জন্য যদি ধনুষ্টঙ্কার হয় সেক্ষেত্রেও হাইপেরিকাম ব্যবহার করি। ইঁদুরের কামড়ের ক্ষেত্রে ধনুষ্টঙ্কার যদি হয়, আমরা তো দেখতে হবে এটা। এটা তো অ্যাকিউট কেস না, তাই না, আমরা ইমার্জেন্সি কেস না, আমরা এই কুশের ক্ষেত্রে দেখতে হবে যে হাইপেরিকাম ছাড়া অন্য কিছু আসে কিনা। আমাদের তো আরো কিছু ক্ষেত্রে মুখস্থ হয়ে যায়, আমরা কাটা কাটা ফুটলেই আমরা সাইলিশিয়ে দিই। হ্যাঁ, অথচ হুম। এর চাইতে ভালো ভালো নিজাম ওষুধ আছে, ব্যবহার করে স্যার আমরা ইঁদুরের কিন্তু কামড়ে। এগুলোকে ব্যবহার করি না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা যদি ফিক্স আইডিয়াতে থেকে যাই না, এই ফিক্স আইডিয়াটা থাকাটা তো উচিত না, তাই না? কারণ কোথাও কি এমন হয়েছে যে আমরা লিডাম্পাল অথবা হাইপেরিক্যাম প্রুভিং করছে যে রোগীর উপরে বা যে ব্যক্তির উপরে, সে হাইপেরিক্যাম খাওয়ার পরই তার এসে ইঁদুরের সমানে এসে কামড়াইছে, এরকম হয়েছে কখনো? আপনারা বলেন, আপনারা এরকম কখনো জানছেন, শুনছেন এরকম কোনো ঘটনা, যে যার উপরে লিডাম্পাল প্রুভিং করা হলো তার এসে সমানে ইঁদুরে কামড়াইলো, তারপরে ইঁদুরে কামড়ানোর মতো ব্যথা হলো, তারপর আবার লিডাম্পাল দিলে চলে গেল? তা তো না। অ্যাকচুয়ালি এই টাইপের ব্যথা হয়, ইঁদুর কামড়াইলে যে টাইপের ব্যথা হওয়ার কথা, ওই টাইপের ব্যথা হয়। এবং তখন ডাক্তাররা দেখলেন যে হ্যাঁ, এরকম, এটা তো আমরা লিডাম্পালে দেখেছি, তখন লিডাম্পাল দিয়ে দেখলে দেখা গেল যে চলে গেছে। তার মানে লিডাম্পাল ইঁদুরে কামড়াইলে ব্যবহার করা যায়, এটা হচ্ছে বিষয়। এমন তো হয় নাই যে কারোর আর্নিকা প্রুভিং করা হইলো, তার এসে মানুষজন আর্নিকা খাওয়ার পরে মানুষের সাথে আরো সমানে ধুমাধুম মাইর। হ্যাঁ, এমন এমন তো কখনো ঘটে না। কি হয় অ্যাকচুয়ালি, মারলে যেরকম টাটানি ব্যথা হয় শরীরে, মানুষজন মেরে ফাটাই ফেলছে, এই টাইপের একটা অনুভূতি যখন রোগীর মধ্যে দেখা দেয় আর্নিকা প্রুভিং, তো দেখা গেল যে তাহলে এরকম যদি হয় তাহলে মারলে আমরা দেখি তো আর্নিকা দিই, এরকম দেখা গেল যে আসলে তো সারছে। এভাবেই এভাবেই এই কেসগুলো আসে আর কি, বুঝতে পেরেছেন? এই যেমন আমরা একটু আগে ক্যান্সারিসে দেখলাম যে পুড়ে যায়নি, তবুও পুড়ে যাওয়ার মতো যন্ত্রণা, তাহলে পুড়ে গেলে দিয়ে দেখি কেমন হয়। পুড়ে গেলে দিয়ে দেখলাম যে হ্যাঁ, সারে। তারপর থেকে আমরা জানি যে এটা পুড়ে গেলে এটা ব্যবহার করা যায়। কিন্তু তাই বলে শুধু এই না যে শুধু ক্যান্সারে সেখানে ব্যবহার হয়, আর অনেক ওষুধই পুড়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর্টিগাইউরেন্স, অ্যাসিড পিক, হ্যাঁ, এরকম আরো বেশ কিছু ওষুধ আছে, পস্টিকাম। যাই হোক, আমরা এরপর আসি হিপারসালফ। হিপারসালফের মানসিক লক্ষণ সমূহ কেউ একজন বলুন সংক্ষেপে এবং দ্রুত। রোগী খুব অস্থির, হুম, তারপরে সেনসিটিভিটি বেশি আর কি স্যার। জি। শীতে আপনি মনে হয় লজ্জা পাচ্ছেন না?
না স্যার, আসলে সবগুলা তো আর অজপাড়া মনে আসছে না, যেটা মনে আসছে সেটাই। সেটাই আমি তো সেটা শুরুতেই বলেছি, এখানে তো আর জরিমানা করা হবে না, তাই না? আচ্ছা যাই হোক, বলেন। হ্যাঁ, সেটাই। তারপরে সামান্য শীতও সে সহ্য করতে পারে না, হুম হুম। যারা প্রচন্ড আচ্ছা, উদ্বিগ্ন, সেনসিটিভ রোগী আর কি। আপনি পড়েছেন এটা বোঝা যাচ্ছে আপনার আলোচনাতে, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং একটু আগে যারাই উত্তর দিয়েছেন বা কথা বলেছেন প্রত্যেককে ধন্যবাদ। ঠিক আছে, তো আমি একটু বলি এবার হিপারসালফের বিষয়টা। সেটা হচ্ছে, দেখেন আহ, ভাই আপনার কথা তো বোঝা যাচ্ছে না, আজাদ ভাই। জি, বলছি আমি কিছু এবার বলবো কিনা সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, একটু কুইকলি বলেন প্লিজ। সুগার সালফার রোগী হচ্ছে মারাত্মক মানসিক সমস্যা, বদমেজাজি, মানসিক বিষয়গুলো আমরা, হ্যাঁ। মারাত্মক বদমেজাজি জি এবং আহ, মানে কাউকে যে তাকে মানে কাউকে যে মারবে, হ্যাঁ, জি। মারতেও বৃদ্ধি দেওয়া করে না এক। আর দ্বিতীয়ত হচ্ছে হিপার সালফার রোগী এমন শীতকাতর, যেমন এই এই যে বেড়ার হের বলে গ্রামের ভাষায়, যে মনে হচ্ছে যে যে বাতাসটা এই বেড়ার হের দিয়ে আসতেছে, সে এই বেড়ার হের বুঝাইবো, মানে গ্রামের ভাষা বলতেছি আর কি স্যার। তারপরে হচ্ছে হুম এই দরজা জানালা আটকাইবো, তারপরে ওদের প্রচন্ড শীত থাকে এবং ব্যথা থাকে হুম স্পর্শকাতর। হুম। জি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে বেড়ার হ্যার বলতে এটা হচ্ছে কি, ওই যে দেয়ালের ফুটো, ছিদ্র ছিদ্র। দরজা জি জি। জানালার ছোটখাটো ছিদ্র বা ফুটো দিয়ে না, যে একটা অবশ্যই যে বাতাস আছে। গ্রামের ভাষাটা বলতেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। জি, ওটা হচ্ছে তার, ওটা তার শারীরিক সমস্যা, মানসিক না। যাই হোক, তবু আপনি বেশ কয়েকটা মানসিক বলেছেন, আপনার পড়া আছে এটা, বোঝা যাচ্ছে এটা। যাক, তাহলে সেটা হচ্ছে সে ওভার সেনসিটিভিটি থাকে তার Over sensitive, জি যে কোনো কিছুতে, বিশেষ করে পেইনে, বিশেষ করে জি। পেইনে সে কোনো পেইন সহ্য করতে পারে না। এবং সামান্য পেইন তার কাছে অনেক বড় মনে হয়, অনেক জি বড় মনে হয়। এবং এবং সে হচ্ছে গিয়ে খুবই বদমেজাজি থাকে, খিটখিটে। তার জি। হচ্ছে গিয়ে যে কোনো কিছু মানে ধ্বংস করে ফেলতে ইচ্ছে করে, ধ্বংসাত্মক রাগ, তীব্র ধ্বংস, রকমের ধ্বংসাত্মক রাগ। জি, যে কোনো কিছুটা আগুনে ফেলে দিতে তার মন চায়, এত মেজাজ খারাপ হয়, ইচ্ছে করে সেটা আগুনেই পুড়ে ফেলবে। করে এবং ফেলে। খুবই বাজে ভাষা ব্যবহার করে, খুবই অভদ্র রকমের মানুষ। এবং যখন ব্যথা হয়, তখন সে ব্যথাটাকে এতটা অসহ্যকর ব্যথা হয় যে সে নিজেকে ঠিক রাখতে পারে না। হ্যাঁ, এরকম অ্যাগ্রেসিভ হয়েছে। এই হচ্ছে তার আলোচনা। আরো আরো প্রচুর আলোচনা আমরা করতে পারি, কিন্তু আমাদের এত সময় নেই আসলে। হিপার সালফার আমরা ধাতুগত লক্ষণ নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা কেউ বলবেন ধাতুগত লক্ষণ? ধাতুটা কি রকম ধাতু? হুম, আচ্ছা। হিপার সালফ হচ্ছে গন্ডমালা ধাতু, স্ক্রোফুলাস ধাতু বা গন্ডমালা ধাতু গ্রস্ত রোগী, এদের গ্ল্যান্ড গুলো সহজেই ফুলে। বসেন ভাই, এই পাশে এসে বসেন। হ্যাঁ, গ্ল্যান্ড গুলো সহজেই ফুলে, এই প্রবণতা তার আছে। অন্যান্যদের এত সহজে ফুলে না, তার কথায় কথায় গ্ল্যান্ড ফুলে। এবং উম সহজেই পুঁজ তৈরি হয়, সামান্য আঘাতেই পুঁজ তৈরি হয়। যে কোনো ক্ষেত্রে মানে সহজেই তার একটা পুঁজ হওয়ার প্রবণতা তার মধ্যে থাকে। ঠিক আছে, আর এটা সাধারণত একটু স্থূলকায় হয়। হুম। আর এদের কি হচ্ছে, ব্যথার প্রতি এরা খুবই সংবেদনশীল, এরা স্পর্শ সহ্য করতে পারে না, এই ব্যাপারেও তারা খুবই সেনসিটিভ। ঠান্ডা বাতাসে তারা খুবই সেনসিটিভ, ঠান্ডা বাতাস কোনোভাবেই সে সহ্য করতে পারে না। ইয়া বড় শরীর যার, সে কিন্তু সামান্য ঠান্ডা বাতাসের কাছে ধরাশায়ী। ঠিক আছে, এরকম বেশ কিছু বিষয় তার মধ্যে আছে। এরপর আমরা আরেকটা প্রশ্নে যাই, সেটা হচ্ছে যে উম, শ্বাসতন্ত্রের উপর হিপারসালফের ক্রিয়া, কেউ একটু বলবেন? শ্বাসতন্ত্রে শ্বাসতন্ত্রে ইতিহাস এবং হিপারসালফের, এন্ডিল চার্টের মতোই তাদের বুকের ভিতরে শব্দ হয়, কিন্তু শ্বাসযন্ত্রের সমস্যাগুলো প্রচন্ড ঠান্ডায় বৃদ্ধি পায়। আচ্ছা। হুম, ঠান্ডায় বাড়ায় খুব, তাই তো? ঠান্ডায় বাড়ায়।
এদের সেনসিটিভ টু কোল্ড, এটা তো আমরা বলেছি, আগেই আলোচনা করেছি। ল্যারিংসে খুব সহজেই ব্যথা হয়, ঠান্ডাতে আসলে তাদের গলা ব্যথা করে, ল্যারিংসে ব্যথা করে, ভয়েস ভয়েস নষ্ট হয়ে যায়। হ্যাঁ, স্বর ভঙ্গ না, এটা স্বর লোপ। তার কথা তখন বললে খুব কাছ থেকে গিয়ে শুনতে হবে, অনেক সময় কথা বোঝাও যায় না। হ্যাঁ। হুম। এবং ঠান্ডা বাতাসে গেলেই কাশি হয়। হুম। সামান্য পরিমাণেও যদি একটু গা থেকে কাপড় সরায়, সাথে সাথে তার কাশি দেখা দেয় এবং গলা ভেঙে যায়। যারা গায়ক ওদের ক্ষেত্রেও দেখা যায় যে গলা ভেঙে যায়, পুরাতন গলা ভাঙা, বা এটার আমরা বলি ক্রনিক ক্রনিক হোমোসিস। ঠিক আছে। এবং বুকের মধ্যে দুর্বলতা থাকে, সে ইয়ে করতে পারে না, খুবই লুজ কফ, চাইলে কাশি দিলে কফ বের হয়ে আসার মতো এরকম কফ, কিন্তু সে কফ বের করতে পারে না। ঠিক আছে, এরকম। কিন্তু ঠান্ডা বাতাসে গেলে তার মধ্যে এই সমস্যাগুলো আরো বেশি দেখা দেয়। এবং এক্সপেক্টোরেশন বা এই যে গয়ার যেটাকে বলি আমরা, আজাদ ভাই আপনি একটু মিউট করুন প্লিজ। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে হলদে থাকে, ঘন হয়। ঠিক আছে, হলদে থাকে, ঘন হয় এবং প্রচুর পরিমাণে থাকে। এরকম বেশ কিছু বিষয় এর মধ্যে আছে, আরো বেশ কিছু আছে, আমরা সবগুলো তো আলোচনা করা সম্ভব না। এরপর আরেকটা বিষয় হচ্ছে কি, চর্মরোগে হিপের সালফার, এটা একটু কেউ বলুন প্লিজ, কুইক। চর্মরোগে হিপের সালফার। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার বাকিরা কেন চুপ? আচ্ছা, একটু বলবো। হুম। হুম। আর আপনিও এটা তো বলছেন, সংক্রাম আর হচ্ছে এখন আজাদ ভাই বলছেন, বাকিরা চুপচাপ। সবাই আলোচনা করুক, এটা আমি চাই, আমার ফোনে নাহলে ক্লাসটা ডিস্টার্ব ভালো হচ্ছে। লাগে না তো। হ্যাঁ বলুন এটা সালমা, বলুন। সহজে, জি, এটা সহজে ফোড়ার পুঁজ, যেটা সাপ্রে তৈরি হয়, পুঁজ তৈরি হয়, যেটা ফোড়ার পুঁজ হলুদ এবং হুম। দুর্গন্ধ যুক্ত হয়। ফোড়ার ছোঁয়াচে হুম। ব্যথা দেখা দেয় এটা। হুম। আর এর তো সংবেদনশীল আছে বলছে সবাই, চর্ম খুব, জি। আপনিও বলছেন চর্ম খুব হুম। সংবেদনশীল এবং খিটখিটে, মানে সামান্য হুম। স্পর্শে তার চুলকানি উঠে। যেমন সে যেমন রাগী, অ্যাগ্রেসিভনেস, কেউ কিছু বললে তাকে মারতে দ্বিধাবোধ করে না, আবার তার চর্মেও ওরকম খিটখিটে একটা ভাব থাকে, সামান্য স্পর্শে তার চুলকানি ব্যথা, ক্ষত আলসার থাকে, যেটা খোলা ক্ষত থাকে, ফোড়া, ওই যেটা ফাটার সময় অ্যাবসেস, যেটা ফাটার সময় আগে পরে খুব বেড়ে যায়। এইগুলো স্যার। যেটা আসলে আহ, সংবেদনশীল চর্ম চর্মরোগে প্রচুর তার, পরিমাণে হ্যাঁ, ব্যথা ধীরে সেরে চর্মরোগে যায়। হিপার সালফারের চর্মরোগ খুবই মারাত্মক রকমের হয়। টাচ করা যায় না, ব্যথা হয়, খুব ব্যথা হয়, চুলকানিও থাকে, ব্যথাও হয়, প্রচুর ব্যথা। এমনকি ফোড়া টোড়া যখন হয় না, টাচ করা যায় না, মানে আমার একজন শিক্ষক বলেছিলেন যে তুমি টাচ করতে পারবে না। হ্যাঁ, মানে ধরতে গেলে, ধরতে পারছো আমার, বলছে যে অমুকের একজন বেশি আলোচনা করতে গিয়ে বললো আর কি, যে ধরতে পারছো? আমি বললাম যে হ্যাঁ ধরছিলাম। তো এটা তো তাহলে হিপার সালফ না। কেন? বললো যে হিপার সালফ তো তোমার ধরতেই দিবে না, তুমি ধরার আগেই সে হাত সরিয়ে ফেলবে বা ওই জায়গাটা সরিয়ে ফেলবে, এত ভয় তার, ধরলে এত ব্যথা করে, স্যার আর্নিকার প্রচন্ড ব্যথা ক্ষেত্রে তো থাকে। এরকম হয়, আঘাত পেলে তার কাছে আর্নিকার টাচ। ক্ষেত্রে এরকম হয়, আর আর্নিকার ক্ষেত্রে এরকম হয়, কিন্তু আর্নিকা ঠান্ডাতে তো আর সেন্সিটিভ না, ঠিক না? ঠান্ডায় সে সেন্সিটিভ না। এবং ইয়েতে হয় আমাদের, উম, খুব পুঁজ হওয়ার স্বভাব থাকে এবং পুঁজগুলো হলুদ হয়। আর ফিফার সালফে এইসব ক্ষেত্রে ব্যথা হয় বেশি, খুব ব্যথা হয়। এবং পুঁজ যখন থাকে তখন বেশি ব্যথা হয়, পুঁজ বের করে ফেলতে পারলে তখন ব্যথাটা অনেক কমে, অনেক শান্তি লাগে। ঠিক আছে, এবং এদের আর্টিকেরিয়া হওয়ার একটা প্রবণতা থাকে, বারবার আর্টিকেরিয়া হয় অথবা ক্রনিক আর্টিকেরিয়া, অর্থাৎ আর্টিকেরিয়া মানে হচ্ছে আমবাত, আমবাত এটা থাকে, যেটা আমরা অনেকে অ্যালার্জি বলি আর কি, যে ফুলে ফুলে যায়, চাকা চাকা হয়ে যায়, পরে আবার চলে যায়, এগুলো। ঠিক আছে। আচ্ছা। অ্যাপিস্মেলের লক্ষণের মতো এরকম। এপিসমেলে এটা আছে, কিন্তু অন্যান্য গুলোতেও আছে, এপিসমেলেরটা এবার একটু ভিন্ন। ঠিক আছে। এপিসমেলেরটা আবার ভিন্ন, এপিসমেল তো উল্টা আবার ঠান্ডা চায়, সে গরম সহ্যই করতে পারে না, প্রচন্ড ঠান্ডা চায় সে।
আচ্ছা, এরপর আমরা ক্যালকেটিয়া কার্ভে আসি। আপনার বড় কথা হচ্ছে এখানে আমরা একটু হালকা আলোচনা করছি, তাই তো? হালকা আলোচনা করছি, আপনারা এই আলোচনাগুলো নিজেরা আবার বই থেকে পড়তে হবে। এই যে এই ওষুধগুলো আলোচনা করছি না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রশ্ন আসে আপনাদেরকে। আপনাদেরকে তো গ্রুপে সাজেশন দেওয়া হয়েছে, আপনারা সাজেশন দেখে ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে সাজেশন দেখে ভালো বই থেকে সুন্দর করে উত্তরগুলো তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, এইটার ক্ষেত্রে আর নোটের বিশেষ প্রয়োজন হয় না, বুঝতে পেরেছেন? এটার ক্ষেত্রে আপনারা ভালো ক্লাস বই শুনলে পড়ে, মনে থাকে, পড়াগুলো মনে থাকে শুনলে হ্যাঁ, ক্লাসে। আমি আপনাদেরকে ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে বলবো যে আপনারা নোট ফলো না করে নিজেরা তৈরি করুন নোট, নিজেরা নোট তৈরি করুন। ঠিক আছে, এটা সবচেয়ে ভালো হবে, কারণ ম্যাথমেটিক্যাল দিয়েই বোঝা যায় যে একটা মানুষ ভবিষ্যতে কত ভালো ডাক্তার হবে। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল এবং অর্গানন এই কত ভালো পারে, বোঝে, বিশেষ করে ম্যাথমেটিক্যাল জানতে হয় বলে। যাই হোক, এরপর আমরা আসি ক্যালকুলেটর কার্ভে। ক্যালকুলেটর কার্ভে হালকা আলোচনা আমরা করি। শিশুদের ক্ষেত্রে ক্যালকুলেটর কার্ভের ব্যবহার, বা শিশু রোগে ক্যালকুলেটর কার্ভের ব্যবহার আলোচনা করো। আপনারা একটু বলুন তো ক্যালকুলেটর কার্ভের ব্যবহার শিশু রোগে কেমন হবে? শিশুদের ক্ষেত্রে ক্যালকুলেটর কার্ভের ব্যবহার আপনারা জানেন না? স্যার জানেন তো, বলবো, চেষ্টা করেন, শুরু করলে দেখবেন যে বাকিটা বলতে পারবেন। বলবো স্যার। জি জি, শিশুরা অবশ্যই। হচ্ছে, আচ্ছা, শিশুরা বাকিরা হচ্ছে আপনি খুব আপনি একটু ভিড়। অফ থাকেন প্লিজ, দেখি বাকিরা বলুক। হ্যাঁ, আপনারা একটু ওয়েট করেন, আপনি তো বলেন। আমি সাবা, আপনি বলবেন? আপনি অনেকক্ষণ চুপ আছেন, আমি চাই আপনি একটু বলুন। খালেদ সিয়াম ভাই তো সেই যে চুপ করে আছেন, এখনো চুপ। হুম। আব্দুল্লাহ মাহাদি, আপনিও চুপ, একটু বলুন শুনি, আপনারা একটু বলুন। মহুয়া, আপনি বলবেন? ক্যালকিরিয়া কার্ভকে বাচ্চাদের ব্যাপারে তো আপনার জানার কথা, বাচ্চাদের ক্ষেত্রে ক্যালকিরিয়া কার্ভ খুব ব্যবহার হয়। আচ্ছা সালমা, আপনিই বলুন, বাকি যেহেতু বলছেন না। স্যার, তবে এটা তাহলে খুব খারাপ দেখায়, সংক্ষিপ্ত। ক্লাসে টিচার যখন কথা বলতে বলে তখন অন্তত কিছু হলেও বলতে হয়, নইলে বিষয়টা খারাপ দেখায়। হ্যাঁ, অন্তত এটুকু বলতে হয় যে আমার তো ওই পরিস্থিতিতে কথা বলার মতো না, আমি যেন বলতে পারছি না, অথবা আমার মনে পড়ছে না, বলা যায় একটা, কিন্তু না বললে খারাপ দেখায় না। যাই হোক, সালমা আপনি বলুন। জি, স্যার ক্যালকিরা কার্ভের শিশুরা খুব ক্লান্ত থাকে এবং ঠান্ডায় খুব সংবেদনশীল থাকে। বড়দের ক্ষেত্রেও দেখা যায় এবং ওদের হজমে দুর্বলতা থাকে এবং ওদের দাঁত হাড় দুর্বল থাকে এবং ভয় থাকে খুব বেশি। এদের মানে ক্লান্তটাই বেশি দেখা যায়, দুর্বলতা যেটা ভিটামিনের অভাব থাকে। স্যার এইটুকু আর কি সংক্ষিপ্ত বললাম। ধন্যবাদ স্যার। ক্যালকাটা কার্ভ, নতুন করে কি এসেছেন? শুভ্র গেমিং, আপনি কি ফ্রি ফায়ার খেলেন না? শুভ্র, হুম, শুভ্র কি চলে গেছে ফ্রি ফায়ারের কথা শুনে? আচ্ছা। ক্যালকেরিয়া কার্ভের রোগী স্যার মোটা, থলথলে এবং অলস হুম। প্রকৃতির, এবং বাচ্চাদের হ্যাঁ, যে অলস মাথার কেন একটু তালু। বলবেন প্লিজ? জি স্যার। একটু একটু বলুন তো দেখি, অলস কেন? ক্যালকাটা কার্ভ কেন অলস থাকে? এটা বাচ্চারা না, শুধু বুড়ারাও অলস থাকে, এটা ঠিক, তো অলসটা কেন থাকে? অলস থাকে তো স্যার নিউট্রিশন ঘাটতি, যার কারণে, বা ম্যাল নিউট্রিশন, আমার কাছে যেটা মনে হয়, আমি অ্যাকচুয়ালি জানি না, তবে আচ্ছা। আমার কাছে এটাই মনে করি আমি, যে নিউট্রিশন, হ্যাঁ, ল্যাক অফ নিউট্রিশন। আচ্ছা, আমি এই ফাঁকে আরেকবার বলে রাখি আপনাদেরকে, নাহলে পরে বলবেন যে উনি আমাদের হচ্ছে গিয়ে অন্যদিকে নিয়ে গেছে। সেটা হলো যে আপনাদেরকে সাজেশন দেয়া হয়েছে, হ্যাঁ, এরপরও যেহেতু নতুন নতুন অনেকে আসছেন, সাজেশন আবারও দেয়া হবে, এবং আপনারা সাজেশন থেকে পড়বেন। হ্যাঁ, অথবা একজন আরেকজনের কাছ থেকেও সাজেশন কালেক্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং আমাদের এই সাজেশন কিন্তু অনলাইনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, আমি অনেক আগে থেকে এটা দেখে আসছি। সাজেশন কালেক্ট করবেন, কালেক্ট করে পড়বেন, এবং এই অনুযায়ী। তো বিষয় হচ্ছে কি, আমরা একটু এই বিষয়গুলো একটু জানলে একটু ভালো হয়, পরীক্ষার সময় লিখতে একটু সুবিধা হয়। বললাম না, ওই যে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ লক্ষণ লিখলে ভালো মার্ক পাওয়া যায়। যখন আপনি পূর্ণাঙ্গ লক্ষণ লিখবেন, তখন টিচার বুঝবে বা পরীক্ষক বুঝবে যে না, এ জানে, তখনই তো তারা মার্ক দিবে, নাহলে কেন দিবে? নাহলে 3 দেয়, গড়ায় 3 দিয়ে চলে যায়।
লেখা কম থাকলে 2 দেয়, লেখা অবস্থা বুঝে 1 দেয়, 4 দেয় সর্বোচ্চ, 5 কিন্তু কেউ দিতে চায় না। ঠিক আছে, এই জন্য এই পূর্ণাঙ্গ লক্ষণ লিখতে হবে। যাই হোক, আমরা একটু বুঝি। ক্যালকুলেটর যেহেতু আমরা জানি যে তার হাড়ের দুর্বলতা, প্রধান সমস্যা তার হাড়ের দুর্বলতা। হাড়ের দুর্বলতা থাকার কারণে এই চাইলে, যার হাড় দুর্বল সে চাইলে নড়াচড়া করতে পারবে, নির্যাতন উড়াতে পারবে? পারবে না তো। এই জন্য তার এই স্লোনেস, এটাকে আমরা অলসতা বলতে পারি না, স্লোনেস। ঠিক আছে, আর এটা হচ্ছে ক্যালকুলেটরের বড় সমস্যা। এই কারণে আমরা দেখি ক্যালকুলেটরের দাঁত উঠতে সময় লাগে, বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখবো দাঁত উঠতে সময় লাগে, দাঁত উঠতে দেরি হয়। যে বয়সে দাঁত ওঠার কথা তার চেয়ে অনেক পরে দাঁত ওঠে, এবং দাঁত ওঠার সময় তাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়, তাদের ডায়রিয়া হয় ঘন ঘন দাঁত ওঠার সময়। ঠিক আছে, সেই ডায়রিয়াতে টক টক গন্ধ থাকে, এটা হচ্ছে তার প্রধান বৈশিষ্ট্য, টক টক গন্ধ থাকে। ঠিক আছে, এবং মনে হয় যেন দুধ বা বিশেষ একটু দই দইয়ের ছড়ানো ছিটানো অংশ আছে পায়খানার মধ্যে, এরকম দেখা যায়। তো বিশেষ করে গন্ধটা খুব ক্যারেক্টারিস্টিক, টক গন্ধ। তার গায়ের ঘামের গন্ধ টক, এটা বুড়া হোক আর জোয়ান হোক, বাচ্চা হোক, গায়ের ঘামে টক গন্ধ। মাথার পেছন দিকে ঘাম বেশি, বাচ্চাদেরও বালিশ ভেজে যায়। মাথাটা শরীরের চাইতে বড় থাকে, পেটটাও একটু বড় থাকে। বাচ্চাটা চিকন হতে পারে কিন্তু পেট বড় থাকবে, মাথাও বড় থাকবে, এবং একটু নমনীয়, ভীতু স্বভাবের। ঠিক আছে, ভীতু, আত্মবিশ্বাস কম, ভয়। আবার হচ্ছে গিয়ে এরা এই কথা বলতে একটু দেরি হয়। হ্যাঁ, এরপর হাঁটা শিখতে দেরি হয়। কেন? কারণ ওই যে পা দুর্বল, ওই দাঁত উঠতে দেরি হয় কেন? ওই যে ক্যালসিয়ামের ঘাটতি, এই কারণে দেরি হয়। এখন এই ক্যালসিয়ামের ঘাটতি কি ক্যালকুলাসে কার্ড ছাড়া আর কিছুতেই নেই? অনেক ওষুধই আছে, কিন্তু আমরা শুধু এই ক্যালসিয়ামের ঘাটতি এটা দেখলেই তো আর এটা দিতে পারি না, তাই না? আমাদেরকে অন্যান্য সিমটম গুলো একটু মিলিয়ে দেখতে হয়, দেখা উচিত। হ্যাঁ, শুভ্র এবার অন্যভাবে এসেছেন। তো যাই হোক, আপনি তো সেই শুভ্র, তাই না? হ্যালো। জি জি, জি, আপনি হ্যাঁ, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, না আগের বার সম্ভবত আপনি গেমিং আইডি দিয়ে এসেছিলেন। গেমিং এর আইডি বলতে ওটা মানে যে অনেক আগের একটা আইডি ছিল আর কি। না, ঠিক আছে, ঠিক আছে, যাই হোক। হম, গেম টেমও খেলার দরকার আছে, ডাক্তারকে চিল থাকতে হয়, রিল্যাক্স থাকতে না হয়। না, আমি ওসব খেলি না। না সমস্যা নাই, খেললে তো আপনাকে জরিমানা করা হবে না, আপনার চিন্তা নেই। যাই হোক, তাহলে আমাদের ক্যালকুলেটর এই আমরা পেলাম, এবং ঘাম, এটাও আমরা পেলাম। ঠিক আছে, দাঁত দেরিতে উঠে ওই ক্যালসিয়ামের ঘাটতি। তো এটা আরো অনেকের ক্ষেত্রেই উঠতে পারে, আমরা যদি রেপার্টরিতে যাই। হ্যাঁ, এই আমরা তখন দেখবো যে ডেন্টিনেশন এটা লো বা লেট এই টাইপের রুব্রিক আমরা পাবো। ক্যালকেরিয়া ফসফরাসের এরকম ক্যারেক্টার আছে কিছুটা, হ্যাঁ, হাঁটতে আরো দেরি। অনেকগুলোতেই এরকম আছে, আমরা রেপার্টরিতে গেলে আমরা দেখবো যে অসংখ্য ওষুধ। তো আমি তাহলে কেন ক্যালকুলেটর যে আমরা মুখস্থ করি, এটা ভুল। এই জন্য আমাদেরকে অবশ্যই সিমটমের সিমিলারিটিতে দিতে হয়। তাও জোর করে যে সিমটম সিমিলারিটি করবো তা না, যেটা আসে সেটা দিতে হবে। তবে হ্যাঁ, ক্যালকুলেটর প্রচুর পরিমাণে বাচ্চা পাওয়া যায়, এটা হচ্ছে বড় কথা। যাই হোক, তাহলে এই আমরা পেলাম কিছুটা। ঠিক আছে, এরপর হচ্ছে, তবে ক্যালকুলেটর কার্ভের বিষয় হচ্ছে কি, ক্যালকুলেটর কার্ভের বিষয় হলো যে এরা 4টা এফ, ফেয়ার, ফ্যাট, ফ্ল্যাবি এবং ফিয়ার, এই 4টা দিয়ে আমরা পাই, অর্থাৎ সুন্দর, থলথলে, এবং হচ্ছে গিয়ে মোটা, অনেক সময় চিকনও থাকে, এবং হচ্ছে সেই সাথে তাদের ভয় থাকে। ঠিক আছে, তো এই এই হচ্ছে একটা বিষয়। এরপর আমরা কি পাবো, আর কি আছে, বাত রোগে ক্যালকুলেটর কার্ভের ব্যবহার, এটা। আচ্ছা, ক্যালকুলেটরের মানসিক অবস্থা, এটা আগে বলেন, এটা বেশি গুরুত্বপূর্ণ। ক্যালকুলেটরের মানসিক অবস্থা আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি। আপনি তো বলছেনই যে মা ভীতু টাইপের, তারপরে কারো সামনে যে কিছু প্রকাশ করে না, হুম কনফিডেন্সের ঘাটতি, এটা হুম, তাদের ঠিক আছে। মানসিক ভাবে দুর্বল। মানসিক লক্ষণ না, ঠিক আছে, ঠিক আছে। মানে ওদের যথেষ্ট। ভ্রান্ত ধারণা থাকে, একটু ভীরুতা থাকে, হুম মানে ভয় ভয়। ঠিক আছে, তারপরে হুম হচ্ছে মানে হুম এই কিছু ঘটলো, হ্যাঁ,
রাস্তায় হুম। চলিবার সময় মনে করে যে কি জানি পিছে দিয়ে মনে হয় ভূত টুত বা মানুষ টানুষ হাঁটতেছে, ভয় পায়, সহজে ভয় পায়, বিশেষ করে অন্ধকারে চলতে সহজে চায় না, ভয় একা পায়। একা হুম। অন্ধকারে চলতে রোগের ভয় থাকে, পাগল হয়ে নানা যাওয়ার ভয় থাকে। রকমের রোগের সে মানে ভয় পায় আর কি। আর এটা হুম। ভবিষ্যৎ যেমন বা নিজের স্মৃতিশক্তি, নিয়ে নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন থাকে জি, সবসময় একটা ইয়ে। স্মৃতিশক্তির অত্যন্ত হুম। দুর্বলতা থাকে। এটাও একটা বিষয়। হ্যাঁ, স্মৃতিশক্তিরও দুর্বলতা থাকে তাদের। শিখতে এই কারণে দেরি হয়, ভুলে যায় যে, এই জন্য শিখতে দেরি হয়। এই জন্য আমরা দেখি যে বাচ্চারা কথা বলতে একটু দেরি হয়। হ্যাঁ, আবার বড় বড় হয়ে গেলেও এরকম থাকে, স্মৃতিশক্তি দুর্বলতা থাকে, ভুলে যায়। ঠিক আছে। আচ্ছা। আহ, ঠিক আছে। এরপরে আমাদের হচ্ছে কি, ক্যালিগ্রাফি কার্ভের ইচ্ছা অনিচ্ছা, বলো তখন। হুম। ক্যালকুলেটরের ইচ্ছা হচ্ছে প্রচন্ড পরিমাণে ডিম খাইতে তার ইচ্ছা। হুম। কিরকম ডিম? যেমন একসাথে ৩-৪টা ডিম খাইবে। স্যার হুম। সিদ্ধ মানে ডিম, ডিমের সিদ্ধ ডিমের ডিম। ডিম তো অনেক রকমের ডিম আছে। তারপরে প্রচন্ড লবণ খাবে, অর্ধ জি স্যার, সিদ্ধ প্রচন্ড ডিম। লবণ খাবে, লবণ পাতের পাশে মানে ভাতের প্লেটের পাশে নিবে, ওখান থেকে কতটুকু নিবে আর ভাতের লগে মিক্স করবে আবার খাবে। হুম। তারপরে দুধ খাইলে তার বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, মানে অনিচ্ছা এক কথায়। দুধ খাইলে আপনার যে কোনো মুহূর্তে তার পাতলা পায়খানা বা অন্য গ্যাসের সমস্যা দেখা দিতে পারে, আবার ছোট হোক না হলে বড় হোক। হুম। ঠিক আছে। আচ্ছা, বাত রোগের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে, উম, এর বাতের সমস্যাটাও কিন্তু হাড় কেন্দ্রিক। ঠিক আছে। এখন ক্যালকেরিয়া কার্ভের যে ধাতু, ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে ধাতুর দিকে খুবই খেয়াল রাখা হয়। ধাতুগত এরকম ক্যালকেরিয়া কার্ভের যে ফ্যাট, ফেয়ার এবং ফ্ল্যাবি মানুষ আবার লিন থিনও হইতে পারে। তবে মাথা বড় হয় শরীরের চাইতে, পেটটা একটু বড় হয়, শরীর ঘামে, টক গন্ধ, মাথার পেছনের দিকে বিশেষ বেশি ঘাম, ঘুমাইলে ঘামটা হয় এবং বিশেষ করে এবং বালিশ ভিজে যায়। হ্যাঁ, এবং সামান্য পরিশ্রম টরিশ্রম করলে এই ক্লান্ত হয়ে যায়, বুক ধড়ফড় করে। ঠিক আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে বুক ধড়ফড় করে, ক্লান্ত হয়, নড়াচড়া সহজে করতে পারে না, বই অনেক সময় লিখে সহজেই চলিতে পারে না। ঠিক আছে, এবং শীতকাতর, শীতকাতর, এটা মোটা মানুষ কিন্তু শীতকাতর। এই মানুষটার গাঁটে গাঁটে ফোলা, হাঁটুতে ব্যথা, শক্ত হয়ে যায় ওই জায়গাটা। ঠিক আছে, এরকম এসব সমস্যাগুলো যখন থাকে, হ্যাঁ, তখন আমরা কি করতে পারি? ঠান্ডাতে এই সমস্যা বাড়ে, ঠান্ডা বাতাসে বাড়ে, পানিতে কাজকর্ম করলে পূর্ণিমার সময় বাড়ে। ঠিক আছে, শুকনো আবহাওয়ায়, হ্যাঁ, বা আক্রান্ত স্থান চেপে শুইলে, যে পাশে ব্যথা ওই পাশটা, বা যে জায়গায় ব্যথা ওই পাশটারে চেপে শুইলে কি হয়, ব্যথাটা কমে। এরকম ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ভকে বিবেচনায় রাখতে পারি। ক্যালক্রিয়া কার্ভের স্যার আরেকটা পিকুলিয়ার সিমটম, মানে ওদের কিন্তু প্রচন্ড কষাও থাকতে পারে আবার। হ্যাঁ, কনস্টিপেশন হয়, ভালো কথা। হ্যাঁ, এবং এরা নরমালি মানসিক ভাবেও খুবই অবস্টিনেট হয়, একগুঁয়ে। এদের পায়খানাটাও একগুঁয়ে স্বভাবের। এবং কষা অবস্থায় এরা কিন্তু খুব ভালো ফিল করে, মানে খারাপ ফিল করে হ্যাঁ, না। একটা মানুষের পেট কষা, তার মধ্যে যে খারাপ বোধ হবে, এরকমটা ক্যালকেরিয়া কার্ভের মধ্যে দেখি না আমরা। তাহলে আমরা ক্যালক্রিয়া আজকে ফস চারটা, ক্যালক্রিয়া ফসে ডায়রিয়া আমার, হইলে খারাপ হয়, কিন্তু ক্যালক্রিয়া কার্ভে খুব সুস্থ থাকে হ্যাঁ, কষা হ্যাঁ, হইলে। আজাদ আজাদ ভাই তো দেখলাম খুবই পড়াশোনা করে। হ্যাঁ, ঠিক আছে, এরকম বাকিরাও আমি আশা করি ওনারাও পড়াশোনা করেন। হ্যাঁ, কিন্তু আমি ওই যে আয়েশা আমার আক্তার, ইনিও, দ্বিতীয় এনারা স্যার, পড়াশোনা আছে, কিন্তু চুপ করে বসে থাকলে তো হবে না। জি আমি দ্বিতীয় বর্ষে অবশ্য ঠিক এবার আছে। পরীক্ষার্থী, কিন্তু এই হোমিওপ্যাথি হুম। নিয়ে গবেষণা করতে প্রায় 6 বছর, কিন্তু ভর্তি হইতে পারিনি একটু ঝামেলার কারণ। হোমিওপ্যাথি নিয়ে গবেষণা, আপনি আপনি রিসার্চ করেন? জি আমার এই দোকান আছে, আমার চেম্বার আছে মোটামুটি এলাকায়। না, না, এই না, আমি মানুষকে আমি যেহেতু, আমি বলতে চাচ্ছি, আমি 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 বলতে চাচ্ছি যে আপনার রিসার্চ পেপার আছে? জি বুঝি না যে, রিসার্চ পেপার আছে?
রিসার্চ পেপার না, রিসার্চ এমনিতে একটু ও ও ভালোভাবে গভীরভাবে না, ঠিক আছে, না ওটা 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 গভীর স্টাডি বলতে পারেন, ঠিক আছে, গবেষণা বলাটা ইয়ে না আর কি। যাই হোক, ওটা খারাপ ভাবে নিবেন না। তবে আমাদের হোমিওলজিস্টের রিসার্চ ফ্যাকাল্টি আছে, আপনি সব চাইলে সেখানে যোগ দিতে পারেন। আশা করছি অনেক ভালো করবেন আপনি। ঠিক আছে, পরীক্ষার জি পরে ইনশাল্লাহ যোগাযোগ করবেন না, তবে এখনো যোগাযোগ করতে পারেন। আমি একদিন পরীক্ষার পর থেকে ফর্মটা ফিল আপনি আপ করছিলাম, এরপরে তো আবেদনের রেসপন্স সময় পাইনি। সমস্যা বিএইচএমএস কমপ্লিট করার আগে করা যাবে কিনা, জয়েন হওয়া যাবে? করা যাবে, করা যাবে, করা যাবে। যাই হোক, এই বিষয়টা এখানকার প্রশ্নের আলোচনা না, আপনাকে জাস্ট জানিয়ে রাখলাম। হোমিওলজিস্টের রিসার্চ ফ্যাকাল্টির পেজ আছে, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ঠিক আছে। 46 বেজে গেছে, 45 আমাদের লাস্ট টাইম ছিল আসলে। দেখ, আমরা 4টা আচ্ছা, গুরুত্বপূর্ণ মেডিসিন আলোচনা করেছি, এরপরে আপনাদের বাকি মেডিসিন গুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা হবে। আর এছাড়াও আমাদের নিজেদের তো অবশ্যই পড়তে হবে, এখানে কি ক্লাস হবে সেটার উপর বসে থাকলে তো হবে না, তাই না? এই হচ্ছে বিষয়, জি জি সাজেশন আবার দিয়ে দেওয়া হবে, আপনারা সেই অনুযায়ী পড়বেন ভালো করে। এবং যারা আজকে অংশ নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা অংশ নেন নাই তাদেরকেও ধন্যবাদ দিই, যে অন্তত উপস্থিত তাদের হয়েছেন। জন্য দোয়া। আহ হ্যাঁ, দোয়াও আছে। আপনারা অনেকে সাহস স্যার করেন না আর কি। যাই হোক, সে ভিন্ন কথা, জি স্যার, আমাদের আলোচনার সময় যেহেতু শেষ। যদিও আমার এই কথা বলার এখন আপনার সময় নাই ততটা আপনাদের, মানে কথা বলতে চাইছি যে যে আমাদের এই যে ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের পরীক্ষা, মানে সব বর্ষেরই পরীক্ষা চলে, কিন্তু চূড়ান্ত সাজেশন গুলা কি দেওয়া যাবে কিনা সেই বিষয়ে? চূড়ান্ত সাজেশন একটু দেওয়া হলো ও পরীক্ষার ভিতরে আচ্ছা আচ্ছা। উপরেই তো, এই যে আলোচনাগুলো করলাম, যে প্রশ্নগুলো, এগুলো তো পরীক্ষার উপরেই তো আলোচনা। জি জি পরীক্ষাতে কিরকম প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আলোচনা। দেখবেন যেগুলো বললাম এগুলোর থেকেই আসবে। ঠিক আছে, আমার জি সাজেশন জি। আর দেয়া আছে, এগুলো পড়বেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক এবং আছে আমি স্যার, আচ্ছা। আপনাদের আর একটা ক্লাস পাবো, অ্যানাটমিক ফিজিওলজি ক্লাস পাবো একটা, জি দ্বিতীয় বর্ষের। ঠিক আছে, সেদিন আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো মতো ভাইয়া, প্রস্তুতি নিন। আপনার আল্লাহ পরিচয়টা হাফিজ, জানতে ফি পারি? আমানিল্লাহ। আমি মোহাম্মদ নাজিম উদ্দিন। চেহারাটাও দেখতে পাচ্ছেন, আমি হোমিওলজিস্টের একজন ছাত্র, 4th ব্যাচ। এবং আমি নিজে নোয়াখালী আমির রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 3য় বর্ষের একজন স্টুডেন্ট। ঠিক আছে, বিএইচএমএস এর? আপনাদের কোচিং এ আমি, না, বিএইচএম। ডিএইচএমএস, আচ্ছা, বিএইচএমএস শুধু ঠিক আছে। ঢাকা ঢাকা হয়, ঢাকা। ঢাকা হয় দেখলে বাংলাদেশ মেডিকেল কলেজ। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর আমি আপনাদের এই কোচিং এ সেকেন্ড ইয়ারের ফিজিওলজি এবং অ্যানাটমি নিয়ে এসেছি। আজকে মেডিকেল নিলাম। এবং থার্ড ইয়ারে আমি ফিলোসফি এবং প্র্যাকটিস অফ মেডিসিন নিচ্ছি। ঠিক আছে, এইটুকু হচ্ছে জি বিষয় আর কি। এইটুকুই বিষয়। আমি হোমিওলজিস্ট স্টুডেন্ট হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবার প্রতি দোয়া রইলো, আপনারা আমার প্রতি দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।